প্রিয় শিক্ষার্থী, বিসিআইসি কলেজের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি কোভিড-19 এর এই সময়টায় তো তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো। আমরা গত ক্লাসে আলোক সমন্বয়তা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। গ্রিক শব্দ অ্যারোমা, অ্যারোমা অর্থ হইল সুগন্ধ। আর এই অ্যারোমা শব্দ থেকে কিন্তু অ্যারোমেটিক শব্দ আসছে। অ্যারোমা থেকে অ্যারোমেটিক। অ্যারোমা হইল সুগন্ধ, তাহলে অ্যারোমেটিক মানে কি? সুগন্ধযুক্ত যৌগ। প্রাচীনকালে বিশেষ সুগন্ধযুক্ত যৌগগুলোকে অ্যারোমেটিক যৌগ বলা হতো। আর অ্যারোমেটিক যৌগগুলোর মূল যৌগ হচ্ছে বেনজিন। বর্তমানে বেনজিনের জাতক এবং বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট বলয়াকার সমধর্মী যৌগগুলোকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তো এই প্রসঙ্গে তোমাদের দুইটা বিষয় জানতে হবে। একটা হচ্ছে বেনজিনের জাতক কি, আর একটা হচ্ছে বেনজিনের সমগোত্র কি। বেনজিনের জাতক তোমরা বোর্ড লক্ষ্য করো। দেখো, এইটা হলো কি? বেনজিন। আমরা জানি এই বেনজিনের এটার প্রকৃত গঠনটা হচ্ছে এইরকম। এইটা বেনজিন মানে হলো এইটা। অর্থাৎ বেনজিনের এই 6 কোণায়, এই ষড়ভুজ আকৃতির 6 কোণায় 6টা কার্বন থাকে, আর প্রত্যেকটা কার্বন পরমাণুর সাথে একটা করে হাইড্রোজেন থাকে। আমরা বেনজিনকে সংক্ষেপে এইভাবে লিখি। এই যে বেনজিনের অণুতে যে 6টা কার্বন পরমাণুর সাথে 6টা হাইড্রোজেন পরমাণু আছে, এই হাইড্রোজেন পরমাণুগুলোকে প্রতিস্থাপন করা যায়। একটাও প্রতিস্থাপন করা যায়, একাধিক হাইড্রোজেনকেও প্রতিস্থাপন করা যায়। দেখো, এই ক্ষেত্রে বেনজিনের এই কোণায় একটা হাইড্রোজেন পরমাণু একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এখানে একটা মিথাইল মৌলিক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এখানে একটা নাইট্রো মৌলিক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাইলে এই 3টা যৌগই হচ্ছে বেনজিনের জাতক। এটার নাম কি? ক্লোরোবেনজিন। এটার নাম কি? টলুইন।
টলুইন, এটার নাম কি? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনে এই যে মূলকটা, এটাকে বলা হয় নাইট্রো মূলক। এই মূলকটার নাম কি? নাইট্রো মূলক। এই নাইট্রো মূলকটা থাকার কারণে এটাকে আমরা বলছি নাইট্রোবেনজিন। তাহলে এই যে তিনটা যৌগ, এটার নাম কি? ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন। তাহলে ক্লোরোবেনজিন, টলুইন এবং নাইট্রোবেনজিন আমরা কিভাবে পেলাম? বেনজিন অণুর একটি করে হাইড্রোজেন পরমাণু, একটি ক্লোরিন, একটি মিথাইল, একটি নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপন করলাম। এই বেনজিনের জাতক। তাইলে আমি এখন বেনজিনের জাতকের সংজ্ঞাটা বলছি, তোমরা লক্ষ্য করো। বেনজিনের জাতক কি? বেনজিন অনুস্থিত এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অনুরূপ সংখ্যক অপর কোনো পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যেই যৌগ উৎপন্ন হয় তাকে বলা হয় বেনজিনের জাতক। আমি আবার বলছি, বেনজিন অনুস্থিত এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অনুরূপ সংখ্যক অন্য কোনো পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যেই যৌগ উৎপন্ন হয় তাকে বলে বেনজিনের জাতক। তাহলে আমরা বলতে পারি ক্লোরোবেনজিন হচ্ছে বেনজিনের জাতক। টলুইন বা মিথাইল বেনজিন, এটাকে মিথাইল বেনজিনও বলা হয়, টলুইনও বলা হয়। মিথাইল বেনজিন বেনজিনের একটি জাতক, নাইট্রোবেনজিন বেনজিনের একটি জাতক। এখন আমরা আলোচনা করব বেনজিনের সমগোত্র। বেনজিনের সমগোত্র উদাহরণ লক্ষ্য করো। দেখো, আমরা এটাকে বলছি মিথাইল বেনজিন বা টলুইন, এটাকে বলছি ইথাইল বেনজিন, কারণ এখানে এটা একটা ইথাইল মূলক, এটা একটা মিথাইল মূলক। বেনজিনের সমগোত্র কাকে বলে? সংজ্ঞাটা তোমরা লক্ষ্য করো। বেনজিন অনুস্থিত এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অনুরূপ সংখ্যক অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যেই যৌগ উৎপন্ন হয় তাকে বলা হয় বেনজিনের সমগোত্র। আমি আবার বলছি, বেনজিন অনুস্থিত এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অনুরূপ সংখ্যক অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যেই যৌগ উৎপন্ন হয় তাকে বলা হয় বেনজিনের সমগোত্র। তাহলে তোমরা লক্ষ্য করো যে বেনজিনের জাতকের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুটা যে কোনো পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত করা যায়, কিন্তু বেনজিনের সমগোত্র যদি হয় সেক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুটা শুধুমাত্র অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করতে হয়। অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলেই বেনজিনের সমগোত্র হবে। এখানে যদি অন্য পরমাণু বা মূলক আসে তাইলে বেনজিনের জাতক হবে কিন্তু সমগোত্র হবে না। তাইলে আমরা বলতে পারি যে বেনজিনের সমগোত্র মানেই বেনজিনের জাতক, কিন্তু বেনজিনের জাতক মানে সমগোত্র না। অর্থাৎ অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে সেটাও কিন্তু বেনজিনের জাতক, আবার সমগোত্র বটে। কিন্তু অ্যালকাইল মূলক ছাড়া
অন্য কোনো মূলক বা পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে সেটা বেঞ্জিনের জাতক বলা যাবে, কিন্তু সমগোত্র বলা যাবে না। এখানে সমগোত্র কথাটার তাৎপর্যটা কি তোমরা একটু সেটা খেয়াল করো। বেঞ্জিন, এই যে বেঞ্জিন, এটা তো C6H6। বেঞ্জিন হচ্ছে একটা হাইড্রোকার্বন। বেঞ্জিন কি? বেঞ্জিন হচ্ছে হাইড্রোকার্বন, কার্বন আর হাইড্রোজেন আছে। এখন খেয়াল করো যে মিথাইল বেঞ্জিনের ক্ষেত্রে এই হাইড্রোজেন পরমাণুটা মিথাইল মৌল দ্বারা প্রতিস্থাপিত হইলে যে টলুইন যৌগটা হইলো, এইটাও কিন্তু হাইড্রোকার্বন, কারণ এখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণু নেই। ইথাইল বেঞ্জিন, এইটাও কিন্তু হাইড্রোকার্বন। অর্থাৎ বেঞ্জিন নিজে যেমন হাইড্রোকার্বন, বেঞ্জিন অণুর এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি আমরা অ্যালকাইল মৌল দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে যেই যৌগটা পাওয়া যায় ওটা হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন হওয়ার কারণেই কিন্তু সমগোত্র বলা হয়। কিন্তু ক্লোরোবেঞ্জিন, নাইট্রোবেঞ্জিন তারা কিন্তু হাইড্রোকার্বন না, এই কারণে তাদেরকে সমগোত্র বলা যাবে না, বেঞ্জিনের জাতক বলা যাবে। আমরা এর পরের পড়ায় যাচ্ছি। কোল বা আলকাতরা থেকে বেঞ্জিন নিষ্কাশন। এখানে কোল হচ্ছে কি? কোল ইংরেজি শব্দ, বাংলায় বলে কয়লা। আবার আলকাতরা, যেটাকে ইংরেজিতে বলে কোল টাক। তাহলে কোল বা আলকাতরা থেকে বেঞ্জিন আমরা কিভাবে নিষ্কাশন করতে পারবো, সেটার ধাপগুলো কি তোমরা বোর্ডে লক্ষ্য করো। দেখো, কোল বা কয়লাকে যদি আমরা বিধ্বংসী পাতন করি 900 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বিধ্বংসী পাতন কি তোমরা খেয়াল করো। আবদ্ধ আবদ্ধ পাত্রে যদি পাতন করা হয়, আবদ্ধ পাত্রে 900 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখনই এটাকে বলা হয় বিধ্বংসী পাতন। এই কয়লার বিধ্বংসী পাতনের ফলে আলকাতরা পাওয়া যায়, ইংরেজিতে বলা হচ্ছে কোলটা। এই আলকাতরা আংশিক পাতন করলে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লঘু তৈল পাওয়া যায়। এই লঘু তৈলের ভিতরে আবার 3 ধরনের পদার্থ থাকে। তোমরা খেয়াল করো,
এটার মধ্যে নিরপেক্ষ পদার্থ থাকে, নিরপেক্ষ। তোমরা খেয়াল করো, এই আলকাতরার আংশিক পাতনে যেই লঘু তৈল পাওয়া যায়, এই লঘু তেলের মধ্যে 3 ধরনের পদার্থ পাওয়া যায়। একটা হচ্ছে পদার্থ, সেখানে কি থাকে? বেনজিন, টলুইন, জাইলিন। জাইলিনটা কি? বেনজিন বলের মধ্যে যদি 2টি মিথাইলমূলক প্রতিস্থাপিত হয় সেটিকে বলা হয় জাইলিন। খাদ্যধর্মী পদার্থ থাকে অ্যানিলিন, পিরিডিন, থায়োফিন। অম্লধর্মী পদার্থ থাকে ফেনল। লক্ষ্য করো, আমরা বেনজিন নিষ্কাশন করছি। বেনজিন, তাহলে বেনজিন কোন জায়গায় আছে? এখানে আছে, অর্থাৎ নিরপেক্ষ জাতীয় পদার্থের ভিতরে বেনজিন আছে। তাহলে লঘু তৈলের ভিতরে 3 ধরনের পদার্থই আছে, কিন্তু আমাদের দরকার যেহেতু বেনজিন নিষ্কাশন, এই কারণে আমরা এই নিরপেক্ষ জাতীয় পদার্থ যেটা, এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, লঘু তৈলের মধ্যে যদি সব ধরনের পদার্থ থাকে, তাহলে বেনজিনটাকে আমরা কিভাবে নিষ্কাশন করব, আলাদা করব? মনে রাখবে, এটা কিন্তু বেনজিন নিষ্কাশন, প্রস্তুতি না। প্রস্তুতি এক জিনিস, নিষ্কাশন আর জিনিস। নিষ্কাশন মানে কি? যে ওই পদার্থটা অলরেডি এখানে আছে, মিশ্রিত অবস্থায় আছে, জাস্ট আলাদা কর। এই ক্ষেত্রে আমরা তাহলে লঘু তৈল থেকে কিভাবে এখন বেনজিনটাকে আলাদা করব? আলাদা করার জন্য এই যে খাদ্যদ্রব্য পদার্থ, বিশেষ করে অ্যানিলিনটা থাকে, আর অম্লদ্রব্য পদার্থ ফেনল। অ্যানিলিন এবং ফেনল, এই 2টা পদার্থকে আলাদা করতে হবে। এখন আলাদা করার জন্য কি করতে হবে সেটা দেখ।
লঘু তৈলের মিশ্রণ থেকে অ্যানিলিন এবং ফেনল আমরা পৃথক করলাম বিক্রিয়ার সাহায্যে। এরপরে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, তাহলে তোমরা খেয়াল করো যে অ্যানিলিন ও ফেনল পৃথক করার পর প্রাপ্ত লঘু তৈল যেটা থাকে সেটাকে পানি দ্বারা বারবার ধৌত করতে হবে। ধৌত করলে আমরা যেই লঘু তৈলটা পাবো সেটাকে আংশিক পাতন করব কত থেকে 70 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে আংশিক পাতন করলে আমরা পাতিত অংশ হিসাবে যে অংশটা পাবো সেটাকে আমরা বলবো 90% ব্যঞ্জল। এই 90% ব্যঞ্জলকে পুনরায় আংশিক পাতন করা হয় 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে যেই পাতিত তরল পাওয়া যাবে সেটিকে বলা হয় 99% বিশুদ্ধ বেঞ্জিন। তাহলে এইভাবে আমরা কোল অর্থাৎ কয়লা বা আলকাতরা থেকে কিভাবে বেঞ্জিনকে নিষ্কাশন করতে পারি সেটি আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব বেঞ্জিন প্রস্তুতি। বেঞ্জিন প্রস্তুতির 6টি পদ্ধতি আছে। তার মধ্যে প্রথম পদ্ধতিটি হচ্ছে সোডিয়াম বেনজোয়েট থেকে বেঞ্জিন প্রস্তুতি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, তাইলে দেখো সোডিয়াম বেনজোয়েট থেকে কিভাবে বেনজিন নিষ্কাশন করা যায়। সোডিয়াম বেনজোয়েটকে যদি সোডা লাইমের সাথে উত্তপ্ত করা যায় তাহলে বেনজিন পাওয়া যায়। এখানে সোডা লাইমটা কি? সোডা লাইমটা এইভাবে আসছে, দেখো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার আরেক নাম হলো কোস্টিক সোডা। কোস্টিক
সোডা, এটা হচ্ছে কোষ্টিক সোডা। আর এই ক্যালসিয়াম অক্সাইড হলো চুন, চুনকে ইংরেজিতে বলা হয় কি, লাইম। দেখো তাহলে এই সোডা লাইমের ভিতরে, সোডা লাইম হচ্ছে মিশ্রণ সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোষ্টিক সোডা এবং ক্যালসিয়াম অক্সাইডের সম আণবিক মিশ্রণকে বলা হয় সোডা লাইম। আমি আবার বলছি, সোডা লাইম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোষ্টিক সোডা এবং ক্যালসিয়াম অক্সাইড এর সম আণবিক মিশ্রণকে বলা হয় সোডা লাইম। আর যেটা বলছিলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোষ্টিক সোডার সাথে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করার প্রয়োজনটা কি? এটার উত্তর হচ্ছে, কোষ্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র ক্ষার। এটি ল্যাবরেটরিতে কাচের যন্ত্রপাতিকে ক্ষয় করে। এই কাচের যন্ত্রপাতিকে ক্ষয় রোধের হাত, মানে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য বা ক্ষয় রোধ করার জন্য ক্যালসিয়াম অক্সাইডটা মিশিয়ে দেওয়া হয়। ক্যালসিয়াম অক্সাইডের আর কোনো কাজ নেই। আমরা এর পরের বিক্রিয়াটায় যাই। এটা একটা পদ্ধতি। এইভাবে 6টা পদ্ধতিতে আমরা বেনজিন তৈরি করতে পারবো। আজকের এই বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট এই কারণে, এই বিক্রিয়াগুলো কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপক ধরার জন্য খুব প্রয়োজন হয়। এই বিক্রিয়াগুলো এই জন্য তোমাদের ভালো করে খেয়াল করতে হবে। 2 নম্বর বিক্রিয়া, ফেনল থেকে বেনজিন। ফেনলকে যদি আমরা জিঙ্কের গুঁড়া বা দস্তা চূর্ণ, জিঙ্কটা হলো ইংরেজি শব্দ, বাংলা হলো দস্তা, এই জিঙ্কের গুঁড়া বা দস্তা চূর্ণের সাথে যদি আমরা তাপ দেই, তাহলে এই অক্সিজেন আর এই জিঙ্ক মিলে জিঙ্ক অক্সাইড হয়ে যায়, আর এই হাইড্রোজেনটা এখানে বেনজিন বলের সাথে যুক্ত হয়ে যায়। তখন কি হয়? বেনজিন হয়ে যায় আর জিঙ্ক অক্সাইড হয়ে যায়। আমরা 3 নম্বর পদ্ধতিতে যাচ্ছি। অ্যাসিটিলিন বা ইথাইন থেকে বেনজিন, এটা একটু খেয়াল করো। এটা অ্যাসিটিলিনের একটা অণু। আমরা এবার 3টা অ্যাসিটিলিনের অণু লিখবো। এইটা আরেকটা লিখলাম, অর্থাৎ 3 অণু অ্যাসিটিলিন লিখলাম আমি, 1 2 3। এই অ্যাসিটিলিনকে যদি 450°C তাপমাত্রায় লৌহ নলের মধ্য দিয়ে চালনা করা যায়, লৌহ নল, তখন পলিমারকরণ হয়। পলিমারকরণ মানে কি? যে একই যৌগের কিংবা একাধিক ভিন্ন যৌগের অনেকগুলো অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করলে সেটাকে বলা হয় পলিমার। আর এই প্রক্রিয়াটিকে বলা হয় পলিমারকরণ। দেখো এখানে এই যে আমি 450°C লিখলাম, এটা কোনো বইতে 400°C আছে, কোনো বইতে 400 থেকে 500°C আছে। এই জন্য তোমাদের একাধিক বই একটু দেখলে ভালো হয়। এখানে কি ঘটবে দেখো, অর্থাৎ এটা হলো অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিনকে যদি আমরা 450°C তাপমাত্রায় লৌহ নলের মধ্যে দিয়ে চালনা করি, তাহলে পলিমারকরণ প্রক্রিয়া কিভাবে তৈরি হয় দেখো। এখানে 2টা পাই বন্ধন আছে, একটা পাই বন্ধন ভেঙে এখানে একটা সিগমা বন্ধন তৈরি হবে, এখানে একটা পাই বন্ধন ভেঙে এখানে একটা সিগমা বন্ধন হবে, একইভাবে এখানে হবে।
অর্থাৎ এখানে এখানে জোড়া লেগে যাবে, জোড়া লাগলেই বেনজিন হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি অ্যাসিটিলিন গ্যাসকে উত্তপ্ত লৌহ নলের মধ্য দিয়ে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করলে বা প্রবাহিত করলে পলিমারকরণ প্রক্রিয়ার ফলে বেনজিন যৌগ তৈরি হয়। চার নম্বরটা দেখো, গ্রিগনার্ড বিকারক। আমরা গ্রিগনার্ড বিকারক থেকে বেনজিন তৈরি করব। C6 এটাকে আমরা বলয় দিয়ে লিখতে পারি। দেখো এখানে আদ্র বিশ্লেষণ করতে হবে, আদ্র বিশ্লেষণ। আর আদ্র বিশ্লেষণ মানে কি, পানির সাথে কোনো যৌগের বিক্রিয়ার ফলে অন্য যৌগ তৈরি করাটাকে বলে, এটাকে বলে গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারকটা কি এটা তোমরা পরবর্তীতে পাবে, তবে এটা শুনে নাও। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কে বলা হয় গ্রিগনার্ড বিকারক। এটা হচ্ছে অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যারাইল মানে কি, বেনজিন বলে থাকবে। এটা অ্যাকচুয়ালি কিন্তু গ্রিগনার্ড বিকারকের একটা উদাহরণ। এখানে ক্লোরিন না থেকে ব্রোমিন থাকতে পারে, আয়োডিন থাকতে পারে। আমরা এর নির্দিষ্ট নামটা বলবো ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে একটা গ্রিগনার্ড বিকারক। এর যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, অর্থাৎ পানির সাথে যদি বিক্রিয়া করি, তাহলে তোমরা খেয়াল করো এখানে এই বন্ধনটা ভেঙে যাবে। বন্ধনটা ভাঙলে এখানে কিন্তু এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে। বেনজিন হয়ে যাবে। আর ম্যাগনেসিয়াম এগুলো থাকবে, ম্যাগনেসিয়াম এই ওএইচটা থাকবে, ক্লোরিন থাকবে। এটাকে বলা হয় ক্ষারকীয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটার নাম কি, ক্ষারকীয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর বেনজিন। তাহলে আমরা বলতে পারি যে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা গ্রিগনার্ড বিকারককে আদ্র বিশ্লেষণ করলে বেনজিন পাওয়া যায়। 5 নম্বর পদ্ধতিতে আমরা যাই। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে বেনজিন পাওয়া যায় সেটা দেখো। এটার নাম কি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হচ্ছে এইটা। এটা যদি আমরা H3PO2 ফসফিনিক অ্যাসিড, এটার নাম ফসফিনিক অ্যাসিড প্লাস পানি, কপার 1 আয়নটা হলো প্রভাবক হিসেবে ক্রিয়া করবে। তাহলে কি হবে, বেনজিন হবে প্লাস নাইট্রোজেন হবে প্লাস
HCl হবে আর H3PO3, এটার নাম হলো ফসফরাস অ্যাসিড। এইটা এখানে 2 থাকলে ফসফরিক অ্যাসিড, 3 থাকার কারণে ফসফরাস অ্যাসিড। তাইলে এইটা একটা পদ্ধতি। আর বেঞ্জিন এবার সর্বশেষ পদ্ধতি যেটা 6 নম্বর পদ্ধতিটা দেখো। এন হেক্সেন থেকে অ্যারোমেটিকরণ প্রক্রিয়া, অ্যারোমেটিকরণ প্রক্রিয়া। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। দেখো এটা হলো এন হেক্সেন। এটা কিন্তু আমরা সোজাও লিখতে পারি 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন। আমরা একটু কায়দা করে লিখলাম কেন, বিক্রিয়া বোঝানোর জন্য। এটা প্লাটিনাম, অ্যালুমিনিয়াম, V2O5, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, এই প্রভাবকের উপস্থিতিতে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ 15 অ্যাটমসফিয়ার চাপে বিক্রিয়া করলে এখানে চাকরিক যৌগ গঠন হবে। চাকরিক যৌগ গঠন, চাকরিক যৌগ যদি গঠন হয়, দেখো কিভাবে হয়। এইখানে একটা বন্ধন সৃষ্টি হবে, আর এখানে একটা বন্ধন সৃষ্টি হতে হলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যাবে। এটা হয়ে গেল এখন সাইক্লোহেক্সেন। এটার নাম কি? সাইক্লোহেক্সেন। এইটা পরবর্তীতে প্লাটিনাম চূর্ণ আর অ্যালুমিনিয়াম অক্সাইড এই প্রভাবক ব্যবহার করলে এখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে। কি অপসারণ হবে? হাইড্রোজেন অপসারণ। হাইড্রোজেন অপসারণ হয়ে বেঞ্জিন হবে, অর্থাৎ দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, এটা বেঞ্জিন হয়ে যাবে। আর এখানে 6 কোণা থেকে 6টা হাইড্রোজেন অপসারিত হয়ে 3 অণু হাইড্রোজেন হবে, বেঞ্জিন হয়ে যাবে। তাহলে এই নিয়ে 6টা পদ্ধতিতে বেঞ্জিন প্রস্তুতি আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসে টলুইন প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আচ্ছা, আজকে অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাই কোভিড-19 এই সময়টায় বাসায় অবস্থান করে নিরাপদে থাকবে।